বিসমিহি তাআলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার এবং রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ যেটা আমরা একটা সম্পর্ক স্থাপন করেছিলাম যে এন জেড কিউ আর, এন ইজ দ্য সাবসেট অফ জেড, জেড ইজ দ্য সাবসেট অফ কিউ অ্যান্ড কিউ ইজ দ্য সাবসেট অফ আর, অর্থাৎ ন্যাচারাল নাম্বার ইন্টিজারের উপসেট অর্থাৎ পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যাগুলো আবার মূলদ সংখ্যার উপসেট, আর মূলদ সংখ্যাটা বাস্তব সংখ্যার উপসেট, অর্থাৎ সকল সেটের সমন্বয়ে বাস্তব সংখ্যাটা গঠিত হয়। আজকের ক্লাসে আমরা আর একটু বাড়ার চেষ্টা করব, যে আমরা পৃষ্ঠা নাম্বার 3-এ ছিলাম। পৃষ্ঠা নাম্বার 3। আচ্ছা, আজকে কতগুলা থিওরাম, কিছু সম্পর্ক স্থাপন, এগুলি করার পরিকল্পনা আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস আরো আমরা ওই দিন আলোচনা করতে পারি নাই গত ক্লাসে, যেমন ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটা হচ্ছে শূন্যর সাথে বড় যারা, তারাই ধনাত্মক সংখ্যা। পজিটিভ চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন নেই। ঋণাত্মক সংখ্যা কারা? নেগেটিভ নাম্বার ছিল শূন্য থেকে ছোট যারা। আর অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহকারে সকল ধনাত্মক সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যার বিভাজনটা আমরা যদি একটা দেখি, বাস্তব সংখ্যা কি? মূলদ এবং অমূলদ দুইটা অংশে বিভক্ত। মূলদ সংখ্যাকে একটা পূর্ণ, একটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার আবার তিনটা অংশ, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। এই শূন্য সহকারে এই অংশটা কিন্তু ঋণাত্মক। আচ্ছা, ধনাত্মক সংখ্যা মৌলিক এবং যৌগিক দুই ভাগে বিভক্ত। আর ওয়ানটা মৌলিকের মধ্যে তো আমরা ফেলতে পারি না, যৌগিকের মধ্যে ফেলতে পারি না, এটা ইউনিট অফ নাম্বার, সংখ্যার একক। আর এদিকে ঋণাত্মকের কোনো সেগমেন্ট হয় নাই। ভগ্নাংশ দুই ধরনের, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ প্রকৃত এবং অপকৃত। অপকৃতটাকে মিশ্র বলা যায়, যখন উপরের লবটা যখন বড় থাকে তখন অপকৃত, এবং এটাকে ভাগাভাগি করে নিলে, পূর্ণ সংখ্যাটা বের করে নিলে বাকি অংশটা প্রকৃত থেকে যায়, তখন এটা মিশ্র হয়ে যায়। আর প্রকৃত হচ্ছে উপরের লবটা যখন ছোট থাকে আর হরটা যখন বড় থাকে। দশমিক দুই ধরনের, সসীম আর অসীম আবৃত। সসীম দশমিক সংখ্যা 2.5, এটা সসীম দশমিক সংখ্যা। অসীম আবৃত মানে 3.3333 চলতেই থাকে 10কে 3 দ্বারা ভাগ করলে, কিন্তু যখন 3.3 পনুপনুক দিয়ে দেওয়া হয় তখন এটা অসীম আবৃত হয়ে যায়। আর অমূলদ সংখ্যার একটাই অসীম অনাবৃত দশমিক। অমূলদ সংখ্যা অসীম থাকবে, কোনোদিন শেষ হবে না। অমূলদ সংখ্যা নিয়ে আরও একটা কথা যদি আমরা বলি, অমূলদ সংখ্যা হচ্ছে সেটা যে সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হয় না, এই সংখ্যাগুলা এবং এর ভগ্নাংশগুলো অমূলদ সংখ্যা হয়। আবার হচ্ছে অসীম অনাবৃত দশমিক। তাহলে চেনার একটা পদ্ধতি হচ্ছে বর্গমূলগুলা পূর্ণ সংখ্যা হবে না, এবং যদি আমরা কোনো ভাগাভাগি করি, যদি অসীম অনাবৃত হয় তখন একটা অমূলদ হবে। আচ্ছা, এখানে উদাহরণ একের মধ্যে একটা প্রশ্ন তুলে দেওয়া আছে যে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা। √3 এবং 4 এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এখানে এক্সাম্পল যে চোখে আসছে, আমরা সামনে আসছে, √3 এর মান হচ্ছে 1.73205008 চলতে আছে। √3 এবং 4 এর মধ্যে আমরা দুইটা সংখ্যা a এবং b ধরি, যেখানে a এর মান √3+1 এবং b এর মান √3+2। এখন স্পষ্টত a ও b উভয় অমূলদ সংখ্যা এবং উভয় √3 এবং 4 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ √3 is less than √3+1 is less than √3+2 less than 4। সুতরাং a ও b দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা। মন্তব্য: এরূপ অসংখ্য মূল সংখ্যা নির্ণয় করা যায়। আচ্ছা, এটা যে নিয়ম করছে, আমরা যদি অন্য একটা নিয়ম করার চেষ্টা করি, এখানে √3 মান 1.7320, এর সাথে এক যোগ করলে হচ্ছে 2.73,
2 যোগ করলে হচ্ছে 3.73, তাহলে 1.73, 2.73, 2.73, পিছনেটা বললাম না আর কি, সবগুলাই রুট 3 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, এই জন্য মূলদ সংখ্যা। গণনাটা হচ্ছে সেটা। আর অন্যান্য নিয়মে যদি আমরা বলি, যেমন 1 পয়েন্ট, আমরা 1.01, 001, 0001, 0001, অর্থাৎ রিপিটিশন হবে না এমন যদি সংখ্যা আমরা চলমান রাখি, এইরকম সংখ্যাগুলোকে আমরা অমৌলিক সংখ্যা ধরতে পারি এবং প্রমাণ করতে পারি। আচ্ছা, এখানে বাস্তব সংখ্যার যোগ গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে এখানের সম্পূর্ণটা, এই সম্পূর্ণটাকে আমরা একটা মাত্র কথার মাধ্যমে শেষ করতে পারি। কথাটা হচ্ছে, এখানে এ বি বাস্তব সংখ্যা থেকে নেওয়া হবে এবং তাহলে এই কন্ডিশনগুলো মিলে যাবে। এ বি বাস্তব সংখ্যা থেকে নিয়ে কন্ডিশনগুলো মিলানোর যে প্রসিডিউরটা বা সিস্টেমটা, আমরা যদি এ এবং বি এর কিছু মান ধরে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কি বলতে চাচ্ছে আমাদের কাছে। এ ও বি বাস্তব সংখ্যা হলে আমরা এ এর একটা মান ধরলাম 2 এবং বি এর একটা মান ধরলি 3, তাহলে এক নম্বরে বলছে এ প্লাস বি বাস্তব সংখ্যা হবে, তাহলে 2 এবং 3 5 হবে, তত অবশ্যই বাস্তব সংখ্যা হবে। তার মানে এ বি বাস্তব হলে তাদের যোগফল বাস্তব, এ বি বাস্তব হলে তাদের গুণফল 3 দুগুণে 6, সেটাও বাস্তব হবে। আবার এ বি বাস্তব হলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ 2 যোগ 3 যে কথা, 3 যোগ 2 একই কথা হবে। আবার 2 গুণন 3 যে কথা হবে, 3 গুণন 2 একই কথা হবে। এই কথাই বলতেছে আর কি। এ বি সি তিনটা বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ এবং বি এর সাথে যোগ করে পরে যদি সি এর সাথে যোগ করে যে মান আসবে, আগে বি এবং সি যোগ করে পরে এর সাথে যোগ করলে ঠিক সেম মান আসবে। ধরলাম এখানে এ বি, সি এর মান হলো 2 3 4, আগে 2 3 যোগ করে 5 হয়, 4 এর সাথে যোগ করলে 9 হয়, আর এদিকে 3 4 এ 7 হয় যোগ করলে, এবং এখানে যদি এর মান 2 ধরি তাহলে 9 হবে। ব্যাপারটা এরকমই। ঠিক তদ্রুপ এ বি আগে গুণ করে পরে যদি সি এর সাথে গুণ করি যা হবে, বি এবং সি গুণ করে পরে এর সাথে গুণ করলে তাই হবে। 4 নম্বরে লিখছে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 এবং 1 আছে যেখানে। আচ্ছা, এ যদি বাস্তব সংখ্যা হয় তখন এখানে কি কি হবে? 0 এবং 1 এমন দুইটা বাস্তব সংখ্যা থাকবে যে এখানে 0 1 এর সমান নয়। 0 1 এর সমান হবে না, এবং যে কোনো বাস্তব সংখ্যা এর সাথে 0 যোগ করলে অথবা 0 এর সাথে যে কোনো বাস্তব সংখ্যা এ যোগ করলে ওই বাস্তব সংখ্যাটাই রেজাল্ট আসবে। আবার এর সাথে 1 গুণ করলে কিংবা 1 এর সাথে এ গুণ করলে ওই বাস্তব সংখ্যাটাই আসবে। এটা একটা থিওরাম আমাদের এখানে। এরপরে যে শর্তটা সেটা হচ্ছে এ বাস্তব সংখ্যা হলে এ প্লাস মাইনাস এর ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, আবার এ ইন্টু 1 বাই এ ইকুয়াল টু 1। আচ্ছা, যে সকল বাস্তব সংখ্যার একটা যোগাত্মক বিপরীত এবং একটা গুণাত্মক বিপরীত থাকে। যোগাত্মক বিপরীত হচ্ছে যদি সংখ্যাটা প্লাসের হয় তখন মাইনাসের, ধরো প্লাসের 5 এর যোগাত্মক বিপরীত মাইনাসের 5, আবার যদি সংখ্যাটা হয় মাইনাসের 5 এর যোগাত্মক বিপরীত হবে প্লাসের 5। তাহলে একটি সংখ্যা এবং তার যোগাত্মক বিপরীত, এই দুই সংখ্যা মিলে, একটি সংখ্যা এবং তার যোগাত্মক বিপরীত দুটি মিলে কি হবে? শূন্য হবে। একটি সংখ্যা এবং তার যোগাত্মক বিপরীত যোগ করলে শূন্য হয়। আর গুণাত্মক বিপরীত হচ্ছে ইনভার্স, যেটাকে বলি উল্টা। এ যদি একটা সংখ্যা হয় তাহলে এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1 বাই এ, বা 5 যদি একটা সংখ্যা হয় এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1 বাই 5। তাহলে এ এবং 1 বাই 5 গুণ করলে, তারা পরস্পর গুণ করলে শেষ পর্যন্ত 1 হবে। এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম। আচ্ছা, এরপরে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি, আগের জিনিসটার মতোই বি প্লাস সি যোগ করে এর সাথে গুণ করে যে মান আসবে, এ বি গুণ করে এ সি গুণ করে আলাদাভাবে যোগ করলে ঠিক সেই মানটা আসবে। আচ্ছা, এখন এ ও বি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি, অথবা এ ইকুয়াল টু বি, অথবা এ গ্রেটার দেন বি। অর্থাৎ যদি কেউ দৈবক্রমে দুইটা বাস্তব সংখ্যা নেয়, ধরো তুমি এবং আমি একটা সংখ্যা ধরলাম, তুমি একটা সংখ্যা ধরলা, আমি ধরলাম এ, তুমি ধরলা বি, হয় এটা ছোট হবে বির চাইতে, নাহলে এটা বড় হবে বির চাইতে, অথবা দুইটাই সমান। ধরো উভয়ই আমরা 3 3 ধরে নিলাম,
তাহলে দুইটা সমান হয়ে যাবে। আর আমি যদি 3 ধরি, তুমি 5 ধরলে, তাহলে 3 ছোট 5 বড়। আবার আমি যদি 4 ধরি, তুমি যদি 7 ধরো, তাহলে 4 ছোট। আমি যদি 9 ধরি, তুমি 7 ধরো, তাহলে 9 বড়, 7 ছোট। এরকম একটা আর কি। এরপরে এবিসি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি। আচ্ছা, এবিসি বাস্তব সংখ্যা, এখানে একটা শর্ত। আবার এ লেস দেন বি, এটা আর একটা শর্ত। তাহলে কি এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। আচ্ছা, এখানে দেখলে হয় এ হচ্ছে বি এর সাথে ছোট। তাহলে যদি সমান একটি সংখ্যা এর সাথে যোগ করি, বি এর সাথে যোগ করি, তাহলে তো এ প্লাস সিটি ছোট হবে। ধরলাম এ 2, বি 3, তাহলে 2 ছোট 3 এর সাথে। এখন যদি 5 করে যোগ করি, 5 দিয়ে 7 হবে, আর 5 3 8 হবে, তাহলে স্বাভাবিকভাবে এটা বড় হবে। এই স্বতঃসিদ্ধ নিয়মটার কথা বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে এবিসি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি। এ লেস দেন বি হলে পরে কি হয়, এসি লেস দেন বিসি। যখন সি গ্রেটার দেন 0, 0 থেকে বড় মানে পজিটিভ সংখ্যা আর কি, 1 2 3। অর্থাৎ এখানে বলা হয়েছে এ ছোট এবং বি বড়। তাইলে উভয়ের সাথে যে 5 আমি গুণ করি, এটা হবে 5 2 10, এটা হবে 3 5 15, স্বাভাবিকভাবে এটা বড় হবে। এখন যদি এই সি এর মানটা নেগেটিভ হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তখন মান ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? তখন সি এর মান যদি -5 হয়, তাহলে 5 2 -10 হবে। এখানে হবে -10। আর সি এর মান 5 হলে বি এর মান যদি 3 হয়, 3 5 15, এখানে হবে -15। তাইলে আমরা জানি ঋণাত্মক সংখ্যা যদি ছোট হয়, সেটা বড় হয়ে যায়। তার মানে এটা গ্রেটার দেন হবে। এটা হচ্ছে, এই হচ্ছে কথা। এখানে এই ছিল কথা। এরপরে প্রতিজ্ঞা √2 একটি মূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণগুলো গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। আচ্ছা, আমরা এই প্রমাণ, এখানে দুইটা প্রমাণ আছে, আমরা একটু প্রমাণগুলো নিয়ে আলোচনা করি। কোনো কিছুর ক্ষেত্রে, কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে অনেক সময় আমরা উল্টাভাবে যাই। উল্টাভাবে যাই বলতে গেলে এটাকে ডিনাই করি। ডিনাই করে গিয়ে দেখি না, আসলে ওই কথাটাই সত্য ছিল। এরকম আর কি আমরা কিছু প্রমাণ আমরা এইভাবে করি। যেমন √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে গেলে আমরা প্রমাণ করব, ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। √2 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ বা পি কিউ গ্রেটার দেন 1 থাকবে, যেন √2 = p/q। আচ্ছা, সহমৌলিক তো আমরা একটু আলোচনা করেছিলাম, অর্থাৎ যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো কমন উৎপাদক থাকবে না। সংখ্যা দুটি যৌগিক যদিও হয়, যেমন 6 এবং 35, 6 যৌগিক, 35 যৌগিক। 6 এর উৎপাদক হলো 2 3, আর 35 হলো 5 7, কিন্তু তাদের মধ্যে এক ছাড়া কমন উৎপাদক নেই, তাহলে এগুলো সহমৌলিক। তাহলে সহমৌলিক এবং তারা পরস্পর অনেক বড়। তাহলে সর্বশেষ আমরা কি ধরলাম, √2 = p/q। অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায়, এজন্য আমরা √2 মূলদ সংখ্যা ধরলাম, p/q আকারে আমরা লিখলাম। লেখার পরে যদি স্কোয়ার করি, তাহলে √এর স্কোয়ার হলে 2, আর p/q এর স্কোয়ার হচ্ছে p²/q², এটা আসছে। আচ্ছা, এখন উভয় পক্ষে যদি কিউ দ্বারা গুণ করি, 2 এর সাথে একটা কিউ আসবে, p²/q², এখানে একটা কিউ কাটা গিয়ে নিচে কিউ থাকবে। 2q পাইলাম এই পাশে, আর এই পাশে পাইলাম p²/q, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। এখন আমরা কি দেখি, একটা কন্ট্রাডিক্টরিতে পড়ে গেলাম, একটা সমস্যায় পড়ে গেলাম। এক পাশে 2q, এটা স্পষ্ট একটা পূর্ণ সংখ্যা, আরেক পাশে p²/q, একটা ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা তো একটা ভগ্নাংশের সমান হতে পারে না। একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশের সমান হতে পারে না। অতএব 2q এবং p²/q তারা পরস্পর সমান হতে পারে না। আর 2q এবং p²/q যদি সমান না হতে পারে, 2q যদি p²/q এর সমান না হতে পারে, তাহলে আমরা যেটা ধরছিলাম √2 p/q এর সমান হতে পারে না। আর √2 যদি p/q এর সমান না হয়, অর্থাৎ √2 কে যদি p/q এর আকারে লেখা না যায়, তাহলে অবশ্যই এটা একটা অমূলদ সংখ্যা, কারণ অমূলদ সংখ্যাগুলোকেই p/q আকারে লেখা যায় না।
এই হচ্ছে আমাদের একটা প্রমাণ। প্রমাণের শেষে আমরা একটা হ্যামলক বক্স, যৌক্তিক প্রমাণের সমাপ্তি চিহ্ন হিসেবে একটা এটাকে বলে হ্যালমক বক্স। এই হ্যালমক বক্সটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এরকম ভাবে রোড 3 একটি মূলদ সংখ্যা, এটা প্রমাণ করা যায়। আচ্ছা, এখন উদাহরণ 2 এর মধ্যে কি আলোচনা করছি দেখি। উদাহরণ 2 বলছে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমরা 1 যোগ করলে সেটা কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন ক্রমিক সংখ্যা বলতে কি জানি? ক্রমিক সংখ্যা বলতে আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা একটার সাথে এক কম বেশি। যেমন 1 2 3 4 এটা ক্রমিক সংখ্যা, 3 4 ক্রমিক সংখ্যা, 5 7 5 6 ক্রমিক সংখ্যা, 6 7 ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর কি। এখন আমরা ধরে নিলাম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা x, একটা x প্লাস 1, একটা x প্লাস 2, একটা x প্লাস 3, 4টা। তাহলে তাদের গুণফল করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে এক যোগ করলে পাওয়া যায় x ইন্টু x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। এটা পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখন আমাদের সুবিধার্থে x এর সাথে x প্লাস 3 নিয়ে আসলাম, x প্লাস 3, x প্লাস 1 এর পাশে x প্লাস 2 নিয়ে আসলাম, একটা সমান রাশি আনার জন্য আর কি, গুণ করে। তাহলে x স্কোয়ার প্লাস 3x, আর এখানে x প্লাস 1 আর x প্লাস 2 গুণ করলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আসে। তাহলে x স্কোয়ার প্লাস 3x আর এখানে x স্কোয়ার প্লাস 3x, এটার সাথে এই যে এইটা মিলে যায়, এই জন্য আমরা এটার সমান a ধরে নিলাম। যে এটা সমান a ধরে নেই, a ধরে নিলে তখন হয়ে যায় a ইন্টু a প্লাস 2, আর বাইরের যে প্লাস 1 ছিল এখানে, এটা হচ্ছে বাইরের প্লাস 1। এখন আবার এটা গুণ করলে a স্কোয়ার 2 a প্লাস এর 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হয়ে যায় a প্লাস b হোল স্কোয়ার। এখন যদি a এর মানটা আবার এখান থেকে ধরে নিয়ে বসাই দিই, x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x প্লাস এখানে 1 হোল স্কোয়ার। তার মানে এটা একটা বর্গ সংখ্যা না? এই যে স্কোয়ার মানে একটা বর্গ সংখ্যা। তার মানে এই যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে আর একটা বর্গ সংখ্যা হয়ে যায়, যা একটি বর্গমূল সংখ্যা। সুতরাং যে কোনো এই যে কথাটা প্রমাণ করা যায়, যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দশমিক, ভগ্নাংশ, ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে কিছু আলোচনা করছি। সসীম দশমিক, আবৃত দশমিক। সসীম হচ্ছে যার সীমা শেষ সীমা আছে। আবৃত দশমিক হচ্ছে যদি শেষ সীমা নাও থাকে, যদি একটা পৌনঃপুনিক দিয়ে বদ্ধ করা যায় তাহলে আবৃত দশমিক। এখানে অসীম দশমিক হলো যেগুলোর কোনো শেষ সীমা নাই, যেমন √2 এর মান হলো 1.41421356 চলতে আছে এগুলা। আচ্ছা, এবারে আমাদের আলোচনার বিষয়, এই অধ্যায়টা আসলে তেমন গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচিত হয় না। এরপরে আমরা কিছু আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সাধারণ ভগ্নাংশে পড়া, এই ক্লাসটা আমাদের দরকার। আর হচ্ছে আমাদের এখানে দরকার ছিল, আমাদের একটা দরকার ছিল হচ্ছে অনুসরণীটা। অনুসরণীর অনুসরণীতে আমাদের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, 11 ক ক খ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা সরল। এই যে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সামারি। তো আমরা আরেকটা ক্লাসে, যেহেতু ক্লাস অনুশীলনীটা আছে, আমরা একটা ক্লাস রেডি করে এই অধ্যায়টা আরেকটা ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।